গড ইজ অলমাইটি। তো আজকে আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আরটি পার্টিসিপের ভিতরে প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, যেটা না জানলেই নয়। চলুন আমরা শুরু করি। তো প্রিপোজিশন এই শব্দটি নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে অবস্থান করে। কিভাবে? হি রুম, সে শ্রেণীকক্ষের মধ্যে আছে। এখন দেখুন, এই যে প্রিপোজিশনটি, এই যে ফ্রেজটি রয়েছে, নাউন ফ্রেজের পূর্বে অবস্থান করেছে। নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে এর অবস্থান। হি সেড টু মি আই অ্যাম ফাইন। হি সেড টু মি, এখানে টু এর পরে প্রোনাউন বসেছে। ক্লিয়ার? তাকে বললাম আমি ঠিক আছি। আই সেড টু হিম, টু এর পরে প্রোনাউন বসেছে। হি সেড টু সুজন, হি ইজ ফাইন। হি সেড টু সুজন, হি ইজ ফাইন। সে সুজনকে বলো সে ভালো আছে। তো প্রিপোজিশনের পরে সুজন বসেছে। এখানে সুজন হচ্ছে নাউন, এখানে হিম হচ্ছে প্রোনাউন, এখানে মি হচ্ছে প্রোনাউন। তো প্রিপোজিশন শব্দটি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান করে। তো আমরা আরেকটু ক্লিয়ার হই। আমরা অনেকেই জানি যে অনেকগুলো প্রিপোজিশন রয়েছে। অ্যাট, ইন, ফর, বাই, আফটার, বিফোর, আপ, ডাউন, ওভার। এগুলো কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো এখন আমরা জানব। প্রথমে শুরু করি অন প্রিপোজিশনটি কোথায় বসবে। ধরুন এই একটি টেবিল রয়েছে। দিস ইজ আ টেবল। টেবিলের উপরে একটি মার্কার রয়েছে বা কিছু বই রয়েছে বা একটি কলম রয়েছে। এখন আমরা কোন প্রিপোজিশনটি ইউজ করব? যখন এই টেবিলের উপরে মার্কার বা বই বা কলমগুলো রয়েছে, এটা কিন্তু লেগে আছে, মানে টাচ করে আছে, এটার সাথে টেবিলটার সাথে মিশে আছে। ক্লিয়ার? এই কারণে এখানে আমরা অন ইউজ করতে পারি। যেমন দ্য ফ্যান ইজ অন দ্য টেবল। দ্য ফ্যান ইজ অন দ্য টেবল, কলমটি টেবিলের উপরে আছে। দ্য বুকস আর অন দ্য টেবল, বইগুলো টেবিলের উপরে আছে। কারণ কি? যখন বইগুলো টেবিলের উপরে রাখা হয়েছে, সেটা কিন্তু লেগে আছে, টেবিলের উপরে মিশে আছে, টাচ করে আছে। এই কারণে এই ক্ষেত্রে আমরা অন ইউজ করব। ক্লিয়ার? এখন ধরুন এখানে একটি টেবিল রয়েছে, তো উপরে অর্থে আমরা অন ইউজ করলাম। এখন এর উপরে এখানে রয়েছে, ধরুন আমার মাথার উপরে একটি বোর্ড রয়েছে, পাটাতন রয়েছে, একটি কাঠের ঘর, তার একটি পাটাতন রয়েছে, বা একটি বিল্ডিংয়ের ঘর, সেটা একটি ছাদ রয়েছে। এখন সেই যে উপরের ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? এই ক্ষেত্রে আমরা দুইটা প্রিপোজিশন ইউজ করতে পারি। একটা হচ্ছে অ্যাবভ এবং আরেকটি হচ্ছে ওভার। দুইটির অর্থই হচ্ছে উপরে। এখন আমরা কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব সেটা হলো বিষয়। আমাদের মাথার উপরে আকাশ রয়েছে, এখন এই ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? এখানে অ্যাবভ শব্দটি দেখতে পাচ্ছেন, আমার মাথার উপরে রয়েছে যেটা, সেটা স্থির রয়েছে, নড়াচড়া করে না বা এদিক ওদিক যায় না। সেই ক্ষেত্রে আমরা অ্যাবভ ইউজ করব। যদি বলি দ্য বোর্ড ইজ অ্যাবভ
মাই হেড। পাটাতনটি আমার মাথার উপরে, পাটাতনটি আমার মাথার উপরে রয়েছে। এটা কিন্তু আমার মাথার উপরে এবং এটা স্থির, এটা কিন্তু কোনো দিক যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা above ইউজ করব। দ্য স্কাই ইজ above our heads। আকাশ আমাদের মাথার উপরে, এই ক্ষেত্রে আমরা above ইউজ করতে পারি। আমরা ওভার কোন ক্ষেত্রে ইউজ করব? ওভার ইউজ করব মাথার উপরে, কিন্তু যেটা গতিশীল, যেটার গতি আছে, মোশন আছে, যেটার গতি আছে, মোশন আছে, উপর থেকে যাচ্ছে। দ্য বার্ড ফ্লু ওভার মাই হেড। দ্য বার্ড ফ্লু ওভার মাই হেড। পাখিটি আমার মাথার উপর থেকে গেল। যখন পাখিটি আমার মাথার উপর থেকে গিয়েছে, তখন কিন্তু আমার মাথার সাথে পাখিটি টাচ করে নাই, মাথার সাথে পাখিটা কিন্তু লেগে থাকে না, সে উপর থেকে চলে গেছে। পাখিটার কিন্তু গতি রয়েছে, সে একদিক থেকে আরেক দিক থেকে চলে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করব। দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল। দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল। কুকুরটি দেওয়ালের উপরে ঝাঁপ দিল, বা দেওয়ালের উপর থেকে যখন কুকুরটি গেল, তখন কিন্তু কুকুরটি একটি গতি ছিল, গতিশীল অবস্থায় ছিল, সে কিন্তু দেওয়ালের সাথে টাচ করে নাই। দেওয়ালের উপর থেকে সে যখন গেল, তার কিন্তু একটা গতি ছিল। আশা করি ক্লিয়ার বিষয়টি। এখন দেখুন আমরা অন্য একটি প্রিপোজিশন দেখি। ধরুন একটি বৃত্ত রয়েছে, আমরা অন ইউজ করলাম, above ইউজ করলাম, ওভার ইউজ করলাম। এক্ষেত্রে যদি কোনো কিছু নিচে বোঝায়, তখন আমরা কি ইউজ করব? আন্ডার ইউজ করব। আন্ডার মানে নিচে। There is a rat under my cot. There is a rat under my cot. আমার খাটের নিচে একটি ইঁদুর রয়েছে। যদি পাশে বোঝায় তাহলে হবে beside, পাশে। He is beside me, সে আমার পাশে রয়েছে। উপরে বোঝালে আপ, নিচে বোঝালে ডাউন। Go up the stairs. Go up the stairs, সিঁড়ির উপরে উঠো। Go down the stairs, সিঁড়ি থেকে নামো। Go up the stairs, সিঁড়িতে উঠো, সিঁড়ি বেয়ে উপরে ওঠো। Go down the stairs, সিঁড়ি বেয়ে নিচে নামো। এবার আসুন আরো দুইটি প্রিপোজিশন। বিটুইন। বিটুইন হচ্ছে দুইজনের মধ্যে। মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন the two boys. Divide the mangoes between the two boys. ছেলে দুইটির মাঝে আমগুলো ভাগ করে দাও।
আমং, অনেকের মধ্যে বোঝাতে। আমং, অনেকের মধ্যে বোঝাতে আমং বসে। ডিভাইড the fence among the boys. Divide the fence among the boys. ছেলেদের মধ্যে কলমগুলো ভাগ করে দাও। এখানে অনেকগুলো ছেলে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা among ইউজ করলাম, কিন্তু যখন দুজনের মধ্যে আমরা ভাগ করে দেব বা কোনো কিছু দেব, সেই ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করব। এবারে আসুন আমরা ইন ইউজ করব, ইন এবং অ্যাট। আমরা জানি ইন মধ্যে, ইন কোনো বড় স্থানের পূর্বে বসে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি যে কোথায় কোনটা ইউজ করব। ধরুন কোনো মাসের আগে আমরা ইন বসাতে পারি, যেরকম ইন জানুয়ারি, in April, in May। আমরা মাসের আগে ইন ইউজ করতে পারি। একটি দিনকে যদি আমরা ভাগ করি, যদি খণ্ড খণ্ড অংশে বিভক্ত করি, তাহলে কি হয়? প্রথমে ডন, ভোর, ভোরের পরে সকাল, সকালে পরে নুন, নুনের পরে আফটারনুন, আফটারনুনের পরে গোধূলি, ডাস্ক, গোধূলির পরে ইভিনিং, ইভিনিং এর পরে নাইট, রাত। এখন এই যে আমি 1 2 3 4 5 6 7 7টি ওয়ার্ড লিখলাম, এর আগে আপনি কোন প্রিপোজিশন ইউজ করবেন এর একটি বিষয় রয়েছে। আমার অনেক ক্ষেত্রে বড় স্থানের পূর্বে আমরা প্রিপোজিশন ইউজ করি, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। এখন এই বিষয়টি যদি আপনি মনে না রাখতে পারেন, তখন আপনি এই সূত্র ইউজ করবেন। প্রথমে কি হচ্ছে? ডন মানে ভোর, প্রথমটা আপনি অ্যাট বসাবেন, অ্যাটস ডন, এটা মনে রাখবেন। এরপরে ইন হবে, ইন দ্য মর্নিং, এরপরে আবার অ্যাট, এরপরে ইন, এরপরে অ্যাট, এরপরে ইন, এরপরে অ্যাট। তো এই সূত্র আপনি ইউজ করলে এটা কিন্তু আপনার মনে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি মনে রাখতে চান যে পিরিয়ড অফ টাইমের আগে ইন বসে, পয়েন্ট অফ টাইমের আগে অ্যাট বসে, তখন কিন্তু সেটা আপনার মনে নাও থাকতে পারে। এই ক্ষেত্রে একটি আপনি মনে রাখবেন, অ্যাট স্টন মানে ভোরে, ইন দ্য মর্নিং সকালে, অ্যাট নুন দুপুরে, ইন দি আফটারনুন বিকেলে, অ্যাট ডাস্ক গোধূলিতে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, অ্যাট নাইট রাতে। এই ফর্মুলাটা আপনি ইউজ করলে এগুলো কিন্তু অতি সহজেই মনে রাখতে পারবেন। এই যে 7টি ওয়ার্ড আমি লিখলাম, অ্যাট ডন, ইন দি মর্নিং, অ্যাট নুন, ইন দি আফটারনুন, অ্যাট ডাস্ক, ইন দি ইভিনিং, অ্যাট নাইট। এই ফর্মুলাটি ইউজ করলে আপনার কিন্তু সহজেই মনে থাকবে। বড় স্থান এবং ছোট স্থানের আগেও কিন্তু ইন অ্যাট বসাতে পারি। হি লিভস অ্যাট রূপাতলি, ইন বরিশাল।
হি লিভস অ্যাট রূপাতলি ইন বরিশাল। রূপাতলি একটি স্থান এবং বরিশালও একটি স্থান। তো বরিশাল একটি বরিশাল বিভাগের তুলনায় কিন্তু রূপাতলি ছোট একটি স্থান। এই কারণে আমরা ইউজ করলাম হি লিভস অ্যাট রূপাতলি। সে রূপাতলি বাস করে। ইন বরিশাল, বরিশালের রূপাতলিতে থাকে। তাহলে বরিশালের তুলনায় রূপাতলি কিন্তু ছোট স্থান। এই ক্ষেত্রে আমরা এখানে ছোট স্থানে এইগুলো অ্যাট ইউজ করেছি, বড় স্থান এই ক্ষেত্রে ইন ইউজ করেছি। ক্লিয়ার? অফ অফ এই যে অফ এর অর্থ কি? অফ যে একটি প্রিপোজিশন রয়েছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে র এবং এর। র এবং এর একটি উদাহরণ লিখব। নদীর পানি। নদীর পানি এখানে আমরা লিখলাম, নদীর ভিতরে র রয়েছে, নদীর পানি। তো এইরকম যদি থাকে তাহলে আমরা শেষেরটা আগে লিখব এবং প্রথমটা পরে দিব, মাঝখানে আমরা অফ থেকে যুক্ত করব। তো র এর কারণে আমরা অফ লিখলাম, শেষেরটা আগে লিখলাম ওয়াটার অফ রিভার। ওয়াটার অফ রিভার, নদীর পানি। তো র এর কারণে আমরা অফ লিখলাম, শেষের ওয়ার্ডটি আগে লিখলাম ওয়াটার এবং প্রথমটি শেষে লিখলাম। একটি উদাহরণ দেই। স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট। স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট। স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কিসের? ইংরেজি বিভাগের। ইংরেজি বিভাগের, তো এখানে কিন্তু র আসছে, কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট, আমি ইংরেজি বিভাগের একজন ছাত্র। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অফ প্রিপোজিশনটি ইউজ করেছি। ক্লিয়ার বিষয়টি? আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। অ্যাক্রস এবং থ্রো। তো অ্যাক্রস এবং থ্রো এর অর্থ হচ্ছে মধ্য দিয়ে। ধরুন আমরা একটি মাঠের মধ্য দিয়ে হাঁটতেছি। উই আর ওয়াকিং। এই ক্ষেত্রে আমরা দুটোর একটি ইউজ করতে পারি, অ্যাক্রস অথবা থ্রো। দ্য ফিল্ড। উই আর ওয়াকিং অ্যাক্রস অথবা থ্রো দ্য ফিল্ড, এ দুটোর মানে কি? কোনটা আমরা ইউজ করব? যদি আমরা মাঠের মধ্য থেকে বা কোনো জঙ্গলের মধ্য থেকে বা কোথাও থেকে আমরা ধীরে ধীরে হাঁটি, সেই ক্ষেত্রে ইউজ করব থ্রো। উই আর ওয়াকিং থ্রু দ্য ফিল্ড, আমরা মাঠের মধ্য থেকে হাঁটতেছি। কোনো কিছুর বুক চিরে, মাঠের বুক চিরে যাচ্ছি আমরা, এবং যদি আমরা সেইখান থেকে খুব দ্রুত হাঁটি, সেই ক্ষেত্রে আমরা অ্যাক্রস ইউজ করব। ক্লিয়ার? উই আর ওয়াকিং অ্যাক্রস দ্য ফিল্ড, আমরা মাঠের মধ্য থেকে হাঁটতেছি, মাঠের বুক চিরে আমরা হাঁটতেছি, অনেক দ্রুত গতিতে জোরে আমরা হাঁটতেছি। এই কারণে আমরা সেই ক্ষেত্রে অ্যাক্রস ইউজ করব। এবং যদি আমরা স্লোলি হাঁটি, ধীরে ধীরে হাঁটি, সেই ক্ষেত্রে আমরা থ্রো ইউজ করব।